হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ কৌটিল্যাস অর্থশাস্ত্র, অর্থাৎ কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে এই টপিকটা বা এই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর টু হিস্ট্রি থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমত আমরা জানবো এটার পটভূমি সম্পর্কে এবং রচয়িতা সম্পর্কে। আর রচয়িতা সম্পর্কে বলেছে অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা ছিলেন হচ্ছে কৌটিল্য, যিনি কি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত ছিল। ঠিক আছে? আচ্ছা, সময়কাল এখানে বলেছে আনুমানিক খ্রিস্টপূর্ব 4th শতক অর্থাৎ মৌর্য যুগে এটি কি হয়েছিল, রচিত হয়েছিল, এবং তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। অর্থাৎ এই যে কৌটিল্য, এই কৌটিল্য কি করেছিলেন, এই অর্থশাস্ত্রের রচয়িতা করেছিলেন, যেটা করেছিলেন মূলত মৌর্য যুগে, এবং কৌটিল্য ছিলেন হচ্ছেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। বিষয়বস্তু বলেছে এটি মূলত রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সামরিক কৌশল এবং জনকল্যাণমূলক প্রশাসনের একটা প্রাচীন যে সংস্কৃত বিশ্বকোষ। ঠিক আছে? এটার যে কৌটিল্যের অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু হচ্ছে এটি সেই সময়ের যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেছে, এর সাথে সাথে অর্থনীতি, সামরিক কৌশল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আর কি আলোচনা করেছিল। এটার মূল বিষয়বস্তুর মধ্যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ঠিক আছে? নেক্সট রয়েছে দেখো রাষ্ট্রীয় পরিকাঠামো ও প্রশাসন। এক্ষেত্রে বলা হয়েছে সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে। কি বলছে, কৌটিল্য রাষ্ট্রকে 7টি অঙ্গের সমন্বয় হিসেবে কিন্তু বর্ণনা করেছে। এই 7টি অঙ্গের মধ্যে বা সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে যে বিষয়টা রয়েছে, প্রথমত রয়েছে স্বামী, দেন রয়েছে অমাত্য, দেন রয়েছে জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। এই 7টিকে একত্রে কিন্তু সপ্তাঙ্গ তত্ত্ব বলা হয়ে থাকে। তো কি হচ্ছে, রাজার দায়িত্ব ও কর্তব্যের যে বিশদ রূপরেখা কিন্তু এই সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে বর্ণিত হয়ে রয়েছে। ঠিক আছে? নেক্সট রয়েছে দেখো প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে কি ছিল, উচ্চ পদস্থ কর্মচারী যাদের হচ্ছে অমাত্য বলা হতো, তাদের নিয়োগের পদ্ধতি ছিল, তাদের যোগ্যতা যাচাই এবং দুর্নীতি দমনের জন্য কঠোর গোয়েন্দা ব্যবস্থা। ঠিক আছে? এই সমস্ত বিষয়ের কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট রয়েছে আইন ও বিচার। বলেছে দেওয়ানি, ধর্মীয় ধর্মস্থয়ী এবং যে ফৌজদারি আইনের সুস্পষ্ট বিভাজন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতের ভূমিকার কথা বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে আইন ও বিচারের কথা আলোচনা করা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয়েছে, তার সাথে সাথে সপ্তাঙ্গ তত্ত্বের কথা বলা হয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে কি হচ্ছে, একজন রাজার কি দায়িত্বগুলি রয়েছে এবং তার কর্তব্যগুলি কি রয়েছে, এই সমস্ত যে বিষয়গুলি সেগুলো বর্ণিত হয়ে রয়েছে এই সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে। এবং সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে কোন কোন 7টি বিষয় রয়েছে সেটা নিয়েও কিন্তু বললাম। ঠিক আছে? নেক্সট রয়েছে দেখো অর্থনীতি ও যে অর্থনৈতিক কিছু নীতি ছিল এবং কোষাগার ছিল। কি বলা হয়েছে, রাজস্ব ব্যবস্থা, অর্থাৎ যে শক্তিশালী রাষ্ট্রের জন্য একটা সমৃদ্ধ কোষাগার অপরিহার্য। ঠিক আছে? কৃষিজাত কর, বাণিজ্য শুল্ক, এর সাথে সাথে অন্যান্য আয়ের উৎসের বর্ণনাও কিন্তু এতে করা হয়েছে। নেক্সট রয়েছে হচ্ছে কৃষি ও বাণিজ্য। এখানে বলেছে কৃষির উন্নতিতে রাষ্ট্রের ভূমিকাটা কিন্তু, এর সাথে সাথে খনিজ সম্পদ আরোহণ, বৈদেশিক বাণিজ্যের নিয়মাবলী কিন্তু আলোচিত হয়েছে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই যে যেহেতু অর্থনীতির বা অর্থনৈতিক বিভিন্ন বিষয় এক্ষেত্রে বলা হচ্ছে, তো অর্থনীতির মধ্যে মূলত যে সমস্ত বিষয়গুলো পড়ে, সেখানে রাজস্ব ব্যবস্থাটা, সেখানে হচ্ছে কৃষিটা কেমন ধরনের ছিল, অর্থাৎ কৃষিকাজটা, সেখানের যে ব্যবসা বাণিজ্যটা ছিল, সেই ব্যবসা বাণিজ্যটা কেমনভাবে পরিচালিত হতো, কি ছিল এই ব্যবসা বাণিজ্যের কথা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আলোচনা করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে জলকল্যাণ, অর্থাৎ দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের সময় প্রজাদের রক্ষা করা, তার সাথে সাথে রাষ্ট্রীয় উদ্যোগে সেবামূলক কাজ করার নির্দেশ দেওয়া কিন্তু হয়েছিল। এর মধ্যে কি বলা হয়েছিল, কোনো সময় যদি প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষ দেখা দেয়, তার জন্য কি প্রজাদের রক্ষা করা এবং তার সাথে সাথে রাষ্ট্রীয় উদ্যোগে কিছু সেবামূলক যে কাজ নির্দেশ দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জনকল্যাণমূলক কাজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। নেক্সট রয়েছে দেখো ইতিহাস রচনার অন্যতম বা অনন্য উপাদান। এখানে রয়েছে মৌর্য যুগের দর্পণ। মেগাস্থেনিসের ইন্ডিকার পাশাপাশি অর্থশাস্ত্র মৌর্য যুগের সমাজ, অর্থনীতি, রাজনীতির পুঙ্খানুপুঙ্খ চিত্র কিন্তু তুলে ধরে থাকে। অর্থাৎ এই যে মেগাস্থেনিসের যে ইন্ডিকাটি রয়েছে, এখান থেকেও কিন্তু আমরা মৌর্য যুগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি। তার সাথে সাথে যে কৌটিল্যের অর্থশাস্ত্র, সেটাও থেকেও আমরা মৌর্য যুগের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি, যেমন মৌর্য যুগের সমাজ, মৌর্য যুগের অর্থনীতি, মৌর্য যুগের
রাজনীতি, আরও বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু জানতে পারি। তারপর রয়েছে দেখো প্রাচীন দর্শন। এখানে বলেছে এটি প্রমাণ করে যে প্রাচীন ভারতে শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চাই হতো না, বরং বস্তুগত এবং রাষ্ট্রীয় পরিচালনার যে বাস্তবসম্মত চিন্তাধারাও ব্যাপকভাবে কিন্তু এটার একটা বিকাশ ঘটেছিল। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরিশেষে যেটা বলা যায় সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র নিছক অতীতের একটি গ্রন্থ নয়, এটা শাসন ব্যবস্থা, নেতৃত্ব, কৌশলগত চিন্তাধারার ক্ষেত্রে কি করেছিল, এর যে নীতিগুলি আধুনিক যুগেও কিন্তু সমানভাবে একটা শিক্ষণীয় বিষয় হিসেবে কিন্তু রয়েছে। তাহলে দেখো কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে কোন কোন বিষয়গুলো বলা হয়েছে, এটার গুরুত্ব কতটা রয়েছে, এটার রচয়িতা কে ছিলেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপরে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। এবং তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।